পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ যারা এবার মাধ্যমিক দেবে, তোমাদের সকলের টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে। টেস্টের অনেকেই নাম্বার জানতে পেরে গেছে এবং অনেকে হয়তো খাতা দেখেওছো। এবং এই মাধ্যমিকে ইতিহাস এমন একটা সাবজেক্ট হয়ে এসছে, কিছু বছর ধরে দেখছি, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে লাস্ট কয়েক বছর দেখছি আমাদের শিক্ষার্থীদের মাধ্যমিকে ইতিহাসের প্রতি একটি বিশেষ ভীতি এসছে। তার কারণ আমরাই হয়তো যারা আছি, আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে হয়তো তাদের মতো করে আমরা পাচ্ছি না, সেটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি ভীতি দেখা দিয়েছে, যার ফলে যারা 11-12 আর্টস নিয়ে পড়ছে তারাও কিন্তু ইতিহাস সাবজেক্টটা নিচ্ছে না। কিন্তু কলেজে অনেকাংশে অনেকে নিতে বাধ্য হচ্ছে, না নিলেও যারা আর্টস নিয়ে পড়ো তারা মূল টার্গেট হচ্ছে যে সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরিতে ইতিহাসের উপর অনেক প্রশ্ন থাকে। ফলে যারা ইতিহাসটা পড়লে না 11-12 বা গ্র্যাজুয়েশনে, তাদের কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। আর যারা ইতিহাস পড়ে আসো তাদের কিন্তু অনেকটা তুলনামূলকভাবে কিছুটা হলেও সুবিধা পাওয়া যায়। যাই হোক, তোমরা জানো মাধ্যমিকে 20টা এমসিকিউ থাকে, 16টা এসিকিউ থাকে, অর্থাৎ 36 নম্বর, এবং 11 নম্বরে 22টা থাকে। 11 নম্বর এবং 2 নম্বরে 11টা থাকে, 22 নম্বর, অর্থাৎ টোটাল 58 নম্বর, 58 নম্বর। 20টা এমসিকিউ, 16টা এসিকিউ, 20 আর 16 36, আর 2 নম্বরের 11টা অর্থাৎ 22 নম্বর। 36 আর 22-এ 58 নম্বর। তা আমরা 2018 সালে যে মাধ্যমিকের প্রশ্ন এসেছিল এই 58 নম্বর, সেই 58 নম্বরটা একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। ইতিপূর্বে আমরা 17টা দিয়ে দিয়েছি, পরবর্তীকালে আমরা অন্যগুলো দেব। যাই হোক, দেখে নাও এমসিকিউগুলো। আমি আর কিছু বলছি না, তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাও। এছাড়া আমরা পড়ার বিষয়ে যে চ্যানেলটি, আমরা অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভিত্তিক যে 4 নম্বর প্রশ্নগুলো এসছে 2017 থেকে 2024 সাল পর্যন্ত, সেগুলো প্রত্যেকটিরই আমরা আলোচনা করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি এবং নোট দিয়ে দিয়েছি এবং সাজেশনও দেওয়া আছে। দেখবে 4 নম্বর বা 8 নম্বর বা 2 নম্বরেরও 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে 2 নম্বরের অবজেক্টিভগুলো এসছে বা এসিকিউ এসেছে 2017 থেকে 2024 সালে অধ্যায় ভিত্তিক, আমরা সেগুলো আলোচনা করেছি, আমরা দেখিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর আছে। তোমাদের যদি দরকার হয় অবশ্যই দেখে নিও এবং কেমন লাগছে অবশ্যই আমাদের জানিও। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় ইতিহাসে ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকের, তাহলে আমাদের জানিও, আমরা আমাদের সাধ্যমতো বা অভিজ্ঞতা মতো কিন্তু চেষ্টা করব। দেখো উপবিভাগ 2-এর 3-এরটা স্তম্ভ মেলাও। যাই হোক, আমি আর বলছি না। ম্যাপ পয়েন্টিংটা দেখো, 4টে ম্যাপ পয়েন্টিং আছে। দেখো চুয়ার বিদ্রোহ 2018 সালে কিন্তু এগুলো এসেছিল। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে 4 নম্বরের যে বা 2 নম্বরের যে নোটগুলো দিয়েছি মাধ্যমিকে 2017 থেকে 2024 সালগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া আছে। কাজেই তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এবং আমাদের ইতিহাস ভীতির দুর্বলতার প্রধান কারণ হচ্ছে, আমার যেটা মনে হয়, যে তোমরা ইতিহাসটা ঠিক বুঝতে চাও না বা বুঝতে পারো না। যাই হোক, যদি বুঝতে পারো, ইতিহাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রত্যেকেরই ভালো লাগবে, কাজে একটু বুঝতে হবে। যাই হোক, এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো শুরু করছি। দেখো পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী। মানুষ পরিবেশের উপর নির্ভরশীল, এটা তোমরা জানো। অর্থাৎ পরিবেশে মানুষকে বাঁচিয়ে রেখেছে, অর্থাৎ পরিবেশের সংরক্ষণ বা যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু সঠিকভাবে বা ঠিকভাবে বেঁচে থাকতে পারি। কিন্তু বর্তমানে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে পরিবেশকে উপর নানা রকম খবরদারি হচ্ছে, ফলে যেমন বনজ সম্পদ কেটে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, যার ফলে দেখতে পাচ্ছ কি গরম পড়ছে বা মেরুর বরফ গলে যাচ্ছে। অর্থাৎ এর থেকেই এসেছে বিভিন্ন পরিবেশ বাঁচাও আন্দোলন, যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতি। 2 নম্বর প্রশ্নটা দেখো, স্মৃতিকথা বা আত্মজীবনী কীভাবে আধুনিক ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি এটা 2018 সালের, যাদের কোশ্চেনগুলো সবচেয়ে ভালো হয়েছিল, যে প্রশ্নের উত্তরগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু বেছে এখানে আছে।
স্মৃতিকথা আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস রচনায় উপাদান হিসেবে পরিগণিত হয়? আমরা জানি স্মৃতিকথা বা আত্মজীবনী মানুষ যেই অঞ্চলে বেড়ে ওঠে বা গড়ে ওঠে বা বড় হয় সেই অঞ্চলের কথা তুলে ধরে, যা পরবর্তীকালে একটা ঐতিহাসিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো 1948-47 সালে যখন ভারত ভাগ হলো, পাকিস্তান হলো, ভারতবর্ষ হলো এবং বাংলাদেশের অনেক মানুষ তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিল। ফলে তাদের ওইখানকার জীবনযাত্রা, সমাজ জীবন, সেগুলো কিন্তু তাদের স্মৃতিকথার মধ্যে বা আত্মজীবনীর মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। তারপর দেখ মেকলেমিনিট 1813 সালে যে সনদ আইন বা মেকলেমিনিট ঘোষিত হয়, এটা প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। অর্থাৎ কোন শিক্ষাটা গ্রহণ করা হবে, প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা। এই অবস্থায় 1813 খ্রিস্টাব্দে মেকলে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা সপক্ষে 1835 সালে শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করে, সেটা ইতিহাসে মেকলেমিনিট নামে পরিচিত। এবং মেকলে তার মিনিটে যে বলেছিল যে প্রাচ্য শিক্ষা নীতিহীন এবং দুর্নীতিগ্রস্ত, এবং তার মতে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমেই কিন্তু একটা মানুষ বা দেশ অগ্রগতির দিকে এগিয়ে যায় এবং এই জ্ঞান বিজ্ঞানের ইংরেজি শিক্ষার প্রসার ঘটলেই সমাজের উচ্চতলা বা সমাজের অগ্রগতি সম্ভব। পরের প্রশ্ন দেখো, সমাজ সংস্কার আন্দোলন, নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা। ডিরোজিওর যে অনুগামী তারা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত এবং তারা প্রচলিত হিন্দু ধর্মে যে কুসংস্কার প্রবেশ করেছিল, সেই কুসংস্কারগুলোর তীব্র প্রতিবাদ করেছিল। তার পরিবর্তে যুক্তিবাদী এবং প্রগতিবাদী চিন্তাধারা প্রবর্তক ছিলেন। এই নব্যবঙ্গ আন্দোলনদের মধ্যে অন্যতম ছিলেন প্যারীচাঁদ মিত্র প্রমুখ, রামতনু লাহিড়ী। পরের প্রশ্নটা দুদু মিয়া কেন স্মরণীয়? ফরাজি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন দুদু মিয়া এবং তিনি জমিদার এবং মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে এবং বাংলার নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এবং তিনি যে ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ সরকার যে অন্যায় দমনমূলক কর আদায় করছিলেন, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে বলেন, জমি যার লাঙল তার, অর্থাৎ জমিতে যে চাষ করে ফসল ফলাবে সে জমি তাদের। এবং তিনি বাংলার বেশ কিছু অঞ্চলে কিন্তু একটা অস্থায়ী সরকার গঠন করেছিলেন। পরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকয়েক সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তোলেন তার লেখনীর মাধ্যমে, তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে। এবং নীলকর সাহেবদের যে দমনমূলক নীতি, তার বিরুদ্ধে কিন্তু তিনি জনমত গঠন করতে উদ্যোগী হন এবং নীলকর সাহেবরা যেরকম অত্যাচার করতেন নানাভাবে কৃষকদের উপর, সেটা কিন্তু তিনি তার পত্রিকায় কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরেন, নির্দ্বিধায় তুলে ধরেন। এবং তিনি তার পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী তুলে ধরে শিক্ষিত জনগণকে, অর্থাৎ শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত জনগণকে সংগঠিত করার চেষ্টা করেন। পরের প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? আমরা জানি 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হওয়ার পর 1858 সালে 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল যে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ভারতে। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? চিত্রশিল্পের একটা অন্যতম শাখা হচ্ছে ব্যঙ্গচিত্র, অর্থাৎ ছবির মাধ্যমে যে বিভিন্ন অত্যাচার বা শোষণমূলক নীতি, সেগুলোর মাধ্যমে। কারণ এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিন্তু সেই সময়কার শিল্পীরা তাদের ব্রিটিশ সরকারের যে শোষণমূলক নীতি ছিল, সেইগুলো এই ব্যঙ্গাত্মকের মাধ্যমে কিন্তু তুলে ধরত, যেটা তীর্যকভাবে বোঝা যেত যে ব্রিটিশ সরকার ভারতীয়দের উপর কিভাবে শোষণ করছে, অত্যাচার করছে। যেমন এখানে উদাহরণ হিসাবে যে গগনেন্দ্রনাথ ঠাকুরের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বাবু সমাজের ভণ্ডামি বা ধর্মীয় দ্বিচারিতাকে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন।
পরের প্রশ্নটা দেখো, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। যে আমরা জানি বাংলা ছাপাখানা হরফ নির্মাণের ক্ষেত্রে অন্যতম রূপকার ছিলেন চার্লস উইলকিন্সের সহযোগী পঞ্চানন কর্মকার। তিনি বাংলা ভাষায় যে লিপি প্রচলন করেন বা ঢালাই ও ছেনিকাটার আকারে নির্মাণ করেছিলেন, এরই তিনি ছিলেন প্রধান রূপকার। এবং এর ফলে অল্প সময়ে কম খরচে যে ছাপা শিল্পের বা বই ছাপানোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সম্ভব হয় এবং দেবনাগরী ভাষায় মার্জিত সংস্কৃত ব্যাকরণ ছাপার তিনি উদ্যোগ নেন। তারপর দেখো, বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব। এটা একটা প্রকাশক ছিল যেটা অবস্থিত চিতপুরে। এখান থেকে বিভিন্ন রকম বই ছাপা হতো, যেমন চটি বই, পুঁথি, পাঁচালী ইত্যাদি, এবং অনুবাদ সাহিত্য প্রকাশিত হতো। পরের প্রশ্ন দেখো, একা আন্দোলন শুরু হয় কেন? 1921-22 সালে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে মাদারিপাশির নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয় বা আন্দোলন সংগঠিত হয়। কেন সংগঠিত হয়? কৃষকদের উপর অত্যাধিক রাজস্ব বৃদ্ধি, বাড়তি কর, অত্যাচার। এটা যে কোনো কৃষক আন্দোলনে কিন্তু এগুলো কমন ব্যাপার, অর্থাৎ অত্যাধিক রাজস্ব বৃদ্ধি, বাড়তি কর আদায়, জমিদারদের বা ব্রিটিশ সরকারের অত্যাচার, এইগুলো। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 1928 সালে গুজরাটের সুরাট জেলা বারদৌলি তালুকে কৃষকরা যে আন্দোলন শুরু করে, ইতিহাসে তাহাই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। এবং নিম্নবর্গের কৃষকরা তাদের উচ্চবর্ণ কৃষকদের অত্যাচারে কিন্তু তারা ক্রুদ্ধ হয়েছিল বা রেগেছিল। এই প্রেক্ষাপটে বা এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে বাজারে তুলোর দাম বেড়ে যায় এবং কৃষকদের অবস্থা কিন্তু সংকট আকার ধারণ করে। তারপর থাকে অ্যান্টি সার্কুলার সোসাইটি। আমরা জানি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ ব্যাপক আকার ধারণ করেছিল। এই ছাত্র সমাজকে দূরে সরিয়ে রাখার জন্য কার্লাইল সার্কুলার জারি করেছিলেন, যাতে ছাত্ররা যদি আন্দোলনের সাথে জড়িয়ে থাকে সেই বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাফিলিয়েশন বাতিল করে দেওয়া হবে বা টাকাও দেওয়া হবে না। এরই প্রতিবাদে শচীন্দ্রনাথ বসু 1905 সালে কলকাতা অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করে এবং এখানে যারা সরকারি স্কুল কলেজ থেকে বহিষ্কৃত ছাত্ররা, সেই ছাত্ররা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে এবং ছাত্রদের মধ্যে স্বদেশপ্রেম জাগরিত হয়, তার জন্য কিন্তু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? লীলা নাগ বা রায় 1923 সালে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে মেয়েদের আত্মসচেতন করে তোলা, শিক্ষিত করে তোলা এবং জাতীয়তাবাদী আদর্শে বা স্বদেশপ্রেমে বা বৈপ্লবিক চিন্তাভাবনায় যারা উদ্বুদ্ধ হয় বা সচেতন হয়, সেই বিষয়ের জন্য কিন্তু এই দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, 15 নম্বর কোশ্চেন, কী পরিস্থিতিতে কাশ্মীর রাজ হরি সিং ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করেন? আমরা জানি 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তার আগে ব্রিটিশ সরকার বলেছিল যে সকল দেশীয় রাজ্য স্বাধীন থাকতে পারো, 2 নম্বর পাকিস্তানেও যেতে পারে বা ভারতের সাথেও মিশে যেতে পারো। এই 3টে অপশান কিন্তু ছিল। এরকম অবস্থায় যে এই হরি সিং অর্থাৎ কাশ্মীরের মহারাজা, তিনি কিন্তু এই কাশ্মীরকে সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র হিসাবে রাখতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনী তারা এই কাশ্মীরে আক্রমণ করে এবং বিস্তীর্ণ অঞ্চল কিন্তু দখল করে নেয়। ফলে হরি সিং বাধ্য হয়ে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং সর্দার বল্লভভাইয়ের সুযোগ্য নেতৃত্বে বা কূটনীতিতে সে ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন এবং এই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি হানাদারদের কিন্তু পিছু হটতে বাধ্য করে। লাস্ট প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি ভারতের স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা লাভের পর থেকেই জোরালো হয়ে ওঠে। এই দাবি যৌক্তিকতা বিচারের জন্য যে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ ফজল আলীর নেতৃত্বে 1953 সালে পানিতকার, হৃদয়নাথ কুঞ্জকে নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়।
এই ছিল তোমাদের 2 নম্বরের 16টা কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। এবং আমরা অনবরত তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের বিভিন্ন ইয়ার ভিত্তিক যে কোশ্চেন সেগুলোও দিয়ে দিয়েছি, এবং সাজেশনও দেবো। শেষ মুহূর্তের একটা সাজেশন খুব কম সংখ্যক থাকবে, 2 নম্বরেরও সাজেশন থাকবে, বা 4 নম্বরের সাজেশন থাকবে, বা 8 নম্বরের সাজেশন থাকবে। আশা করি এগুলো যদি তোমরা একটু দেখে যাও, আত্মস্থ করে বুঝে দেখে যাও, পড়ে যাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইতিহাসে খুব ভালো নাম্বার পেতে পারো। এটা আমার ব্যক্তিগত শিক্ষকতার অভিজ্ঞতা থেকেই বলছি। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলেই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা কিন্তু ইতিহাস বিষয় আলোচনা করব যেটা কিন্তু অন্য জায়গায় সাধারণত পাবে না তোমরা। অগ্রিম শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকো এবং তোমাদের 17ই ফেব্রুয়ারি মাধ্যমিক ইতিহাস খুব খুব ভালো হোক, এই পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কামনা করি।